এই 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 তোমরা শুনেছো? নদীর ধারে আবার নতুন চড়া উঠছে। ওটা তো আমারও ভয়। শুনেছি নাকি জায়গাটা ভালো নয়। ছোটবেলায় বাবার কাছে ওই ছোট জায়গাটা নিয়ে অনেক গল্প শুনেছি। জায়গাটা আপনা আপনি তৈরি হয়, আবার একসময় নদীর খেয়াল বসে ভেঙে যায়। আমিও অনেক কিছু শুনেছি, তবে আবারও সেই চড়া তৈরি হচ্ছে। নতুন কি আতঙ্ক শুরু হবে কে জানে। এইবারে আমাদের আগে থেকেই সতর্ক থাকা উচিত। যেহেতু আমরা শুনেছি, একটু সতর্ক থাকলে ক্ষতি কি? কিরে তন্ময়, তোর খাবারের দোকান কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। এই, এক কাপ একটু কড়া করে চা দাও। হ্যাঁ রে, কই আজ তো সেই পাগলি ছেলেটা চা দোকানে এলো না। কখন থেকে বসে আছি, জানি ও আসলে দুটো বিস্কুট কিনে দেবো। হ্যাঁ, দুদিন থেকে আমিও দেখিনি। ছেলেটা কোথায় গেল কি জানি। তোমরাও সে একটা পাগলির ছেলেকে নিয়ে পড়লে। কি আজব তোমরা, ভাবা যায়? প্রশান্ত, কমলবাবু আর তন্ময় বসে গল্প করতে শুরু করে। তন্ময় এ গ্রামের মোড়ল মশাইয়ের ছেলে। মোড়ল মশাই মারা গেছেন তা 2-1 বছর হবে। তন্ময় এ গ্রামের মোড়ল না হলেও তার মধ্যে যেন একটা মোড়ল মোড়ল ভাব রয়েছে। গ্রামের অনেকেরই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, এখন বর্ষাকাল, আকাশ মেঘলা, সবসময়ই আকাশের মুখ ভার। নিম্নচাপের প্রভাবে মাঝে মাঝেই বৃষ্টি নামছে। এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আবার বৃষ্টি নামলো। এই বৃষ্টির জন্য ব্যবসা একবারে লাটে উঠেছে। আরে আরে বর্ষাকালে তো বৃষ্টি হবেই, আর বর্ষাকালে সবকিছু একটু মন্দা চলে। এই দেখো না দাদা, আমাকেই দেখো, এই বৃষ্টিতে কেউ কি চা খেতে আসবে? দেখতে দেখতে রাত 8টা বেজে যায়। বৃষ্টি সমানে চলছে। প্রশান্ত এদিক ওদিক তাকিয়ে বলল, না, আজ আর বৃষ্টি কমবে না। বাড়ি যাই, নয়তো অনেক রাত হয়ে যাবে। আমাকে আবার সকালে বেরোতে হবে, শহরে যাব একবার। আমি যাই রে। বৃষ্টি মাথায় করে নিয়েই প্রশান্ত বেরিয়ে পড়ল। রাস্তা একেবারে অন্ধকার। প্রশান্ত অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে চলেছে। চারপাশ থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, তার সাথে বৃষ্টির শব্দ। হঠাৎ প্রশান্তর মনে হয় কেউ যেন তার পিছু নিয়েছে। পিছন থেকে সে যেন একটা পায়ের শব্দ পাচ্ছে। বারবার সে এটা বোঝার চেষ্টা করে পায়ের শব্দটা তার নিজের নয় তো, কিন্তু না, সে নিজে থেমে গেলেও পায়ের শব্দ থামছে না। হঠাৎ পেছন দিকে ঘুরে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। আবার এগিয়ে চলে প্রশান্ত। কিছুটা যাওয়ার পর আবার সেই একই অনুভূতি। তার পেছনে পেছনে কে যেন আসছে। আবার পেছনে ফিরে তাকায় প্রশান্ত।
কি আশ্চর্য, কাউকেই সে দেখতে পায় না। এরপর সে পেছনে ফেরার সাহস পায় না। প্রশান্ত এবার রীতিমতো ভয় পেয়ে গেছে। ভাইয়ের শব্দ একইভাবে শোনা যাচ্ছে, কিন্তু পেছনে ঘুরে তাকানোর সাহস সে পাচ্ছে না। কিছুটা যাওয়ার পর ওকে সাহস এনে সে পেছনে ঘুরে, যথারীতি কেউ নেই। ভয়ে ভয়ে আবার এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে ঘুরেই চমকে ওঠে প্রশান্ত। একটা বাচ্চা খিলখিল করে হাসছে। প্রশান্ত তাকে চিনতে পারে, এ তো রনি। সে বলে, কি রে, কোথায় ছিলি? তোর জন্য কতক্ষণ দোকানে অপেক্ষা করছিলাম, ওই আজ এলি না তো? আর তোর মা কেমন আছে রে? মা তো নেই, আমি কোথায় যাব? আমি আর যেতে পারবো না গো। কেন রে, তোর আবার কি হলো? যেতে পারবি না কেন? এই আমার নাকি খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? এতক্ষণ দোকানেই বসেছিলাম তোর জন্য, তুই এলি না, গেলে তো খেতে দিতাম। আচ্ছা চল আমার ঘরে চল, আমি তোকে পেট ভরে খেতে দেবো, আর তোর মায়ের জন্য নিয়ে যাবি। সত্যি বলছো? সত্যি তুমি দেবে? মানে তোকে কি এর আগে আমি খেতে দিইনি? চল চল আমার সাথে চল। রনিকে নিয়ে প্রশান্ত তার বাড়িতে চলে আসে। তাকে ডাল ভাত ভাজা সব দিয়ে ভাত মেখে দেয় সে। রনির দিকে তাকিয়ে প্রশান্তর খুব মায়া হয়। রনি খুবই শান্ত, খুব সরল একটা নিষ্পাপ ছেলে। এই যে একটা পাগলির ছেলে তা বোঝার উপায় নেই। আসলে গ্রামের শেষে একটা কুঁড়ে ঘর আছে, সেখানেই থাকে ওই পাগলি। কিন্তু কোনো এক লম্পট তার এই পাগলামির সুযোগ নিয়ে তার এত বড় সর্বনাশ করে দিয়েছে। তাই এই পাগলির গর্ভেই জন্ম নিয়েছে রনি। রনির বয়স প্রায় 8 বছর। এই ছোটবেলা থেকেই সে তার পাগলি মায়ের দায়িত্ব নিয়েছে। ভিক্ষা করে গ্রামের লোকের কাছ থেকে চেয়ে সে যা পায় মা ছেলেতে তাই ভাগাভাগি করে খায়। সে পাঠশালাতেও যায়, তবে সেটা খুবই কম। দুজনের পেটের তাগিদে রোজ রোজ পাঠশালা রনির যাওয়া হয় না। কি রে, আর খাবি না? আর একটু ভাত দেবো? না, আমার পেট ভরে গেছে, আমি আজকে আসি। কি হলো, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর মায়ের জন্য নিয়ে যাবি তো, দাঁড়া দাঁড়া বলছি। প্রশান্ত তার পিছু পিছু বেরিয়ে আসে, কিন্তু আজব কাণ্ড, বাইরে সে কাউকেই দেখতে পায় না। এত তাড়াতাড়ি ছেলেটা গেল কোথায়? হয়তো দৌড় দিয়েছে। হ্যাঁ, তাই হবে। এইসব ভেবে প্রশান্ত আবার ঘরে ফিরে যায়।
কাল রাতে সেই ভয়ানক কান্না শুনেছো? হ্যাঁ, সবাই শুনেছি, কিন্তু এই কান্নাতে তো সেরকম কোনো বিপদের আভাস পাচ্ছি না। তবে তবে আগের বারেও এরকম কান্না শোনা গিয়েছিল। আমিও শুনেছি, এর আগে তো অনেক কাণ্ড হয়েছিল। সেই চড়া নাকি জেগে উঠেছিল, আর সকলে বলে ওই চড়া নাকি আস্ত মানুষ গিলে খায়। ছোটবেলায় ওই চড়ার দিকে যাওয়া বারণ ছিল। এক ছেলে নাকি রাত্রিবেলা মদ খেয়ে কোনো রকম ভাবে সেখানে চলে গিয়েছিল। নদীর ধারে গজিয়ে ওঠা চড়াটা একটা দল এক চোরাবালির স্তূপ। ওখানে কোনো মানুষ যদি ভুল করে চলে যায়, তাহলে ওই চড়া তাকে গিলে খায়। তার বাঁচার কোনো উপায় থাকে না। আজ থেকে প্রায় 40 বছর আগে একজন মাতাল ওই চড়ায় আটকে যায়। সারা রাত যন্ত্রণায় সে কাতরাতে থাকে, চিৎকার করে সাহায্যের আবেদন করতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু সেই ঝড় বৃষ্টির রাতে কেউ তার আহ্বান শুনতে পায়নি। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ধীরে ধীরে মৃত্যু তাকে গ্রাস করে। আর তারপর দিন থেকেই গ্রামে শুরু হয় ভয়ঙ্কর এক ভুতুড়ে উপদ্রব। গ্রামের এখানে ওখানে পাওয়া যেতে থাকে গৃহপালিত পশুদের মৃতদেহ। গ্রামের লোকেরা আতঙ্কে দিন কাটাচ্ছিল। একদিন সন্ধ্যাবেলা গ্রামের মোড়ল মশাই প্রতাপবাবু শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ সে দেখতে পায় একটা মাতাল জেলেকে। তার সে কি ভয়ঙ্কর রূপ! প্রতাপবাবুর দিকে হিংস্রভাবে এগিয়ে আসে সে। তাকে দেখে প্রতাপবাবু বুঝতে পারেন এটা একটা প্রেত, এটা কোনো মানুষ নয়। এরপর ভয়ে প্রতাপবাবু প্রাণপণে সেখান থেকে দৌড় দেন। তার পিছু পিছু দৌড়াতে থাকে ওই মাতাল জেলেটা। দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রতাপবাবু বাড়িতে পৌঁছায়। তারপরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন তিনি। আর তারপরেই সেই প্রেত প্রবেশ করে মোড়ল মশাইয়ের গোয়াল ঘরে। সেখানে গরুগুলোকে ধরে খুবলে খুবলে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে সে। গরুগুলো ছটপট করতে থাকে আর চিৎকার করতে থাকে। নিরুপায় হয়ে মোড়ল মশাই ঘরের মধ্যে বসে থাকে। পরদিন সকালে মোড়ল মশাই গ্রামের সবাইকে ঘটনাটা বলেন। কিন্তু সেই দিনই হয় এক চমৎকার ঘটনা। শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি।
কারণে নদীর জল ফুলে ফেঁপে ওঠে। নদীর প্রবল জলরাশি ধীরে ধীরে চোরাবালির চড়াটাকে ভাঙতে থাকে। দেখতে দেখতে পুরো চড়াটা নদীর অতলে তলিয়ে যায়। আশ্চর্যজনকভাবে তারপর থেকে আর কোনো ভুতুড়ে ঘটনা ওই গ্রামে ঘটেনি। আবারও সেই চড়া জেগে উঠেছে। আবার আবার সেই ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছে। এবার কি হবে কে জানে। আমাদের আগে থেকেই সাবধান হতে হবে। আচ্ছা, সেই তান্ত্রিক বাবার কাছে গেলে কেমন হয়? এখনো তো কিছু হয়নি। আচ্ছা, তবুও তান্ত্রিক বাবাকে একবার জানিয়ে রাখলে খুবই ভালো হয় ব্যাপারটা। একবার তো মোড়লবাবুর ছেলের কাছে গেলে হয়। হ্যাঁ, তাই বরং এখন তন্ময়ের কাছে একবার যাওয়া যাক। সবাই মিলে তখন মোড়ল মশাইয়ের ছেলে তন্ময়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তন্ময় এখনকার দিনের ছেলে, সে কিছুতেই এই ব্যাপারটা মানতে চায় না। তাই সে বারবার ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তোমরা শুধু শুধুই ভয় পাচ্ছ দাদা, এটা একটা স্বাভাবিক হাসি। এখন অবধি গ্রামে কোনো বিপদ ঘটেছে? হ্যাঁ, ঘটেনি তো। তাহলে এসবের কি মানে? এখনকার সময় কেউ আর এসব মানে না। আরে তন্ময়, বিপদ হতে কতক্ষণ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তবে তোমরা শুধু শুধুই ভয় পাচ্ছ। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আর একটা বিভৎস ঘটনা। রাতের বেলা তন্ময় তার কাজ সেরে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে তার প্রায় দিনই রাত হয়ে যায়, তাই তার বিশেষ ভয় করে না। এমন সময় বৃষ্টি শুরু হলো। উফ, আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি তো ছাড়ছেই না। চলতে চলতে হঠাৎ তন্ময় অনুভব করে কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কেউ মনে হয় আমার পিছনে আসছে। দু পায়ে নয়, এ যেন চার পায়ের শব্দ। তাহলে কি কোনো জন্তু তার পিছু নিয়েছে? তন্ময় এবার ভয়ে ভয়ে পেছনের দিকে তাকায়। সে দেখে একটা শেয়াল তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, শিয়াল! এই এই যা যা যা! তন্ময় শেয়ালটাকে তাড়া করতেই শেয়ালটা ভয়ে দৌড়ে একটা ঝোপের ভেতরে চলে যায়। তন্ময় আবার ছাতা মাথায় দিয়ে হাঁটতে থাকে। তন্ময় কিন্তু লক্ষ্য করেনি সেই ঝোপেই বসে আছে একটা 7-8 বছরের বাচ্চা। সে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে। তন্ময় বাড়ি চলে আসে। রাত তখন 12টা। প্রশান্তবাবুর বাড়ির দরজায় টোকা নাড়ে সেই বাচ্চা ছেলেটা, রনি। দরজা খোলো, দরজা খোলো কাকু, দরজা খোলো। প্রশান্তবাবু একাই থাকেন। হঠাৎ করে রাতের বেলা রনির আওয়াজ শুনে তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দেন। সামনে দাঁড়িয়ে রনি,
তার গোটা গায়ে কাদা মাখা। কি হয়েছে রে এত রাতে? সারাদিন তুই কোথায় থাকিস? আমি তোকে কত খুঁজি। আমার মা কেমন করছে, চলো না একবার গিয়ে দেখবে। চলো। হ্যাঁ, কি 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 হয়েছে তোর মায়ের? চলো না একবার গিয়ে দেখবে, চলো। প্রশান্তবাবু কি করবে বুঝতে পারল না। তাড়াতাড়ি তার সাথে বেরিয়ে পড়ল। পাগলিটা যদি ও ঘরের মধ্যেই থাকে, বাইরে বের হয় না, তাও জায়গাটা কিন্তু ভীষণ রকম ফাঁকা, কেউ ওখানে যায় না। আরও একটা দুশ্চিন্তা প্রশান্তর মনে নাড়া দিয়ে যায়। এত ফাঁকা জায়গায় এই রাতের বেলা পাগলিটার কাছে কি যাওয়া ঠিক হবে? যদিও সে পাগলি, মেয়ে তো। এইসব 7-5 ভাবতে ভাবতে প্রশান্ত এগিয়ে চলেছে রনির সাথে। কিছুক্ষণ পরেই তারা সেই কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হয়। রনির চোখটা ছলছল করছে। প্রশান্তবাবু ঘরের ভেতরে প্রবেশ করে। সে দেখে একটা মাদুর ছেঁড়ার ওপর শুয়ে আছে পাগলিটা, একেবারে নিস্তব্ধ, নিথর। প্রশান্তবাবু তার কাছে গিয়ে তাকে ভালো করে পরীক্ষা করে, আর তারপরেই প্রশান্তবাবু বুঝতে পারে পাগলিটা মারা গেছে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। রনির মুখটা ভেবে তারও যেন কান্না পাচ্ছে। এই রনি, তোর মা? আরে কোথায় গেলি? এই রনি! প্রশান্তবাবু ঘুরে তাকিয়ে দেখে সেখানে রনি আর নেই। বাইরে বেরিয়ে এদিকে ওদিকে খুঁজতে থাকে প্রশান্তবাবু, কিন্তু কোথাও সে আর রনিকে দেখতে পায় না। এই রাত্রিবেলা কি আর করা সম্ভব? তাই প্রশান্তবাবু বাড়ি ফিরে যায়। পরদিন সকালে লোকজন নিয়ে প্রশান্তবাবু হাজির হয় কুঁড়ে ঘরের সামনে, কিন্তু রনির আর কোনো দেখা নেই। ছেলেটা মনে হয় সব বুঝতে পেরে মনের দুঃখে কোথাও চলে গেছে। ছেলেটাকে তো দেখিনি অনেক দিন। আরে কাল এসেছিল তো আমার বাড়িতে, আর একদিনও তো রাস্তায় দেখেছিলাম ওকে। কে এসেছিল প্রশান্ত বাবু? এই তোমরা দাঁড়িয়ে কেন? যাও যাও যাও, মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করো। যত সব উটকো ঝামেলা। ওর ছেলে আসুক, নয়তো কে মুখাগ্নি করবে। ওর ছেলে? ওর ছেলে কোথা থেকে? তন্ময় আরও কিছু কথা বলতে গিয়েও চুপ করে যায়, কিচ্ছু বলে না। কাল রাতে আমার বাড়িতে এলো, ও মনে হয় দুঃখে কষ্টে কোথাও চলে গেছে। আরে ছেলেটা! তন্ময় বড় বড় চোখ করে শুধু শুনে যায়, কিচ্ছু বলে না। গ্রামের কিছুজন ছেলেটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও রনি আর ফিরে আসে না। দুপুর গড়িয়ে বিকেল হয়, আর তারপর ধীরে ধীরে সন্ধে নামে।
আর এমন সময় শুরু হয় ঝড় বৃষ্টি। এদিকে প্রশান্তবাবু অধৈর্য হয়ে পড়ে। প্রশান্তদা, আর দেরি করা কি ঠিক হবে? না, এবার তো সৎকার করতেই হবে। এই, তোরা আর দেরি করিস না, যা যা মরাটা নদীর ধারে শ্মশানে নিয়ে যা। বৃষ্টি কমলে তন্ময়ের কথা মতো কয়েকজন লোক মিলে মরা নিয়ে শ্মশানে যায়। তখনই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। প্রবল ঝড়ে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না, তাই সবাই মিলে আলোচনা করে মরাটাকে ফেলে দেয় নদীর জলে। তারপর তারা বাড়ি ফিরে আসে। তোদের ছাড়বো না, তোদের ছাড়বো না, তোরা সবাই এক। আমার মাকে ওই চরে ফেলে দিলি, তোদের ছাড়বো না। ভয়ঙ্করভাবে রাগে চিৎকার করতে থাকে রনি। তার কান্নার শব্দ বাজের শব্দকেও হার মানাচ্ছে। এই ঘটনার কয়েকদিন পর গ্রামের চা দোকানে বসেছিল প্রশান্তবাবু, তার সাথে কমলবাবু আর গ্রামের আরো দু একজন। চল আজ আসি রে, চল পাচু, বাড়ি যাবি তো? কমলবাবু আর পাঁচু বাড়ি ফিরতে থাকে। দুজনে কথা বলতে বলতে ফিরছিল। হঠাৎ পাশের গাছের ওপর থেকে এক লাফে নিচে আসে রনি। তাদের সামনে পথ আটকে দাঁড়ায়। এ কি ভয়ঙ্কর রূপ তার! সেটা দেখে দুজনেই চমকে ওঠে। সে হামাগুড়ি দিয়ে বসে লাফিয়ে লাফিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার সাথে রনি বলতে থাকে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কমলবাবু ভয়ে সেখান থেকে দৌড় দেয়, আর পাঁচু সেখান থেকে দৌড়াতে যাবে এমন সময় রনির বিভৎসরূপ এক লাফে পাঁচুর গলা কামড়ে ধরে। পাঁচু চিৎকার করে আর্তনাদ করতে থাকে। চিৎকার করে আর্তনাদ করতে করতে অবশেষে নিথর হয়ে মাটিতে পড়ে যায়। কি বলছো তুমি কমল? এটা আমি নিজের চোখে দেখেছি। আর আর পাঁচুর লাশটা দেখেছো? আবার সেই আগের মতো মানুষ মরা শুরু হলো। কিন্তু এটা কি করে সম্ভব? ছেলেটা তো আমার বাড়িতে। কিছুই বুঝতে পারছি না, সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছি। প্রশান্তবাবু কমলবাবুর সাথে দেখা করে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ সে রাস্তার পাশে লক্ষ্য করে ঝোপের মধ্যে কেউ যেন একটা বসে আছে। সে কিছু একটা টেনে টেনে খাচ্ছে। প্রশান্তবাবু সেই দিকে এগিয়ে যায়। অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে সেখানে পড়ে আছে আর একটা লাশ, আর তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রনি। এইরকম
দৃশ্য দেখে আঁতকে ওঠে প্রশান্ত বাবু। তখনই সেই বাচ্চা ছেলে রনি বলে ওঠে, আমার প্রতিশোধ চাই, আমার প্রতিশোধ চাই। শান্তবাবু ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। এসেছো তুমি? অন্যায় করেছে, সবাই আমাদের সাথে অন্যায় করেছে, কাউকে ছাড়বো না। কিরে রনি, কোথায় ছিলিস? তোর এই অবস্থা কি করে? তোর মা মারা যাওয়ার পর তুই কোথায় চলে গেছিলি? আমি তার আগে থেকেই মৃত, আমি তার আগেই মারা গিয়েছিলাম। ওই শয়তান তন্ময় আমার মায়ের সাথে অন্যায় করেছে। এ কি বলছিস তুই? আমি ঠিক বলছি, তুমি চেনো না ওই শয়তানটাকে? ও আমার মায়ের সাথে আমার বাবা, ওই নাকি আমার বাবা। আমি এতদিন জানতাম না। আমার মা ওকে দেখলেই আমাকে বলতো, তন্ময়, এই তন্ময়, তন্ময়, ওই যে তোর বাবা, ওই যে তোর বাবা, ওই যে তোরা চলে যা, ওই যে তোর বাবা, ওই যে চলে যা তোরা। আমি কিছুই বুঝতে পারতাম না, কিছু। একদিন হঠাৎ আমি ভিক্ষা করে বাড়ি ফিরে এসে দেখি তন্ময়, পাঁচু আর রতন আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে। তারা কি সব আলোচনা করছে। আমি দূরে দাঁড়িয়ে সেগুলো শুনতে থাকি। কর্তা, পাগলির ব্যাপারটা তো কেউ জানতেই পারলো না। সে তো ঠিকই বলেছিস, কিন্তু কদিন ধরেই পাগলিটা আমাকে দেখিয়ে ওর ছেলেকে কিছু বলছে। পাগলিটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? হয়তো সবাই জানতে পেরে যাবে আমি ওই রনির বাবা। না না না, এটা কখনো হতে পারে না। আরে চুপ, ওই দেখুন। আমাকে দেখে ফেলে তন্ময়, আর সঙ্গে সঙ্গে বলে, তাই নাকি রে? এই ধর বেটাকে। ও বেটা সব শুনে নিয়েছে। ওকে মেরে নদীর চরে পুঁতে দিবি, বুঝলি? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। আমি দৌড়াতে শুরু করি। দৌড়াতে আমি ওই নতুন চড়াতে গিয়ে পড়ে যাই, আর তারপরেই আমি ওই চড়াবালির মধ্যে আটকে যাই। দল আমাকে টেনে নিতে থাকে। তন্ময়, রতন আর পাঁচু ওপরে দাঁড়িয়ে আমার দিকে দেখে হাসতে থাকে। আমি কত সাহায্যের জন্য চিৎকার করি, কিন্তু ওরা কেউ আসে না। ধীরে ধীরে আমি ওই দলের মধ্যে চাপা পড়ে মারা যাই। ছি, এতটা বদ ওই তন্ময়? তুই ঠিক বলছিস তো? আমি যা বলছি একদম ঠিক, মিথ্যা কথা আমি বলি না। ওই তন্ময়কে তো তাহলে শেষ করে দেওয়া উচিত। অনেকবার ওই তন্ময়ের পিছু নিয়েছি, ওকে মারতে চেয়েছি, কিন্তু ওর হাতে ওই রক্ষা কবচ, ওর কাছে আমাকে পৌঁছাতে দেয়নি। তাহলে ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। ঠিক আছে, দাঁড়া, আমি ব্যবস্থা করছি।
চলো তন্ময়, আজকে আমরা নদীর ধার থেকে ঘুরে আসি। বলছো? হ্যাঁ চলো তবে। তন্ময় আর প্রশান্তবাবু হাঁটতে হাঁটতে নদীর চড়ায় চলে আসে। সেখানে ঠান্ডা বাতাস তাদের শরীরকে স্পর্শ করতে থাকে। কি তন্ময়, কি ভাবছো? তেমন কিছু ভাবছি না, এখানে বেশিক্ষণ থাকবো না বুঝলে, বাড়ি চলে যাব। চলো প্রশান্তদা, বাড়ির দিকে যাই। এত তাড়াহুড়ো কেন তন্ময়? তাড়াহুড়ো করে লাভ কি? একটু দাঁড়িয়ে যাও, তাকে আসতে দাও। কে আসবে এখানে? গ্রামে যা শুরু হয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই ভালো। আমি আসলাম বুঝলে। তন্ময় বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, এমন সময় সে লক্ষ্য করে তার সামনে সেই অদ্ভুত দেখতে বাচ্চাটা হাত পা দিয়ে লাফিয়ে লাফিয়ে তারই দিকে এগিয়ে আসছে। সে কি দেখছো প্রশান্তদা, দেখছো? আমি বলেছিলাম না গ্রামে যা শুরু হয়েছে। তা কেন শুরু হয়েছে তন্ময়? ছি 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 ছি, এত জঘন্য কাজ করতে একবারও তোমার বুকে বাঁধলো না? আমি কিছু করিনি, ওই তো চড়াতে চলে গিয়েছিল। একটা অসহায় পাগলি মেয়েকে আমার মুখে বলতেও লজ্জা লাগে। কোথায় তোমার বাবা আর কোথায় তুমি? ছি ছি। তুমি সব জেনে গেছো, কিন্তু ও আমার কিছুই করতে পারবে না। কোথায় গেল আমার রক্ষা কবচ? কোথায় গেল? কোথায় গেল আমার রক্ষা কবচ? কোথায় গেল? কোথায় গেল? ও তাবিজ, এই দেখো, সেটা আমি আসার সময় তোমার অজান্তেই খুলে নিয়েছি। আসলে কিছু কিছু অন্যায়ের কখনো ক্ষমা হয় না। এটা তুমি ঠিক করলে না প্রশান্তদা, এটা তুমি ঠিক করলে না। রনি অদ্ভুতভাবে তন্ময়ের দিকে এগিয়ে আসতে থাকে। এবার তন্ময় ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর রনিও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তন্ময় গিয়ে পড়ে সেই চোরাবালির চলায়। নতুন গজিয়ে ওঠা চলাটা আস্তে আস্তে তন্ময়কে গিলতে শুরু করে। দুহাত বাড়িয়ে সে কাকুতি মিনতি করতে থাকে। রনি ধীরে ধীরে পৌঁছে গেছে সেই দলদলের চড়ার সামনে। ধীরে ধীরে চিৎকার করতে করতে তন্ময় তলিয়ে যায় সেই দলদলে, আর সামনে বসে নির্দ্বিধায় হাসতে থাকে রনি। কাল রাতেও আবার সেই ভয়ঙ্কর হাসি শুনতে পেয়েছি। কি বিভৎস সেই বাচ্চা ছেলের হাসি। তন্ময়কেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার মনে হয় সেই তান্ত্রিকের কাছে আমাদেরকে যেতেই হবে, নয়তো গ্রামের সবাইকেও মেরে ফেলবে। সব ঠিক হয়ে গেছে, আর ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে আমি পরে বলবো সব। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।